শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। দেখেন, আজকে আমরা পরিমিতি অংশের দ্বিতীয় ক্লাসটা করব। প্রথম প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকে আসছিল, বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসারে খুব সম্ভবত। এখানে বলা হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 20 মিটার বেশি। আয়তক্ষেত্রটির পরিসীমা 160 মিটার হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? তাহলে দৈর্ঘ্যটা হবে প্রস্থের চেয়ে 20 বেশি। তাহলে আমি জানি না যে আমার প্রস্থ কত, সো আগে প্রস্থ নিয়ে কাজ করতে হবে। সো আমরা লিখতে পারি যে ধরি আয়তক্ষেত্রটির প্রস্থ x মিটার। অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে? বলা হচ্ছে যে 20 মিটার বেশি হবে প্রস্থের চেয়ে, তাহলে দৈর্ঘ্যটা হয়ে যাবে x প্লাস 20 মিটার। এখন আমাদেরকে বলতেছে যে পরিসীমা হবে 160 মিটার। তাহলে এখন আমরা লিখতে পারি যে আয়তক্ষেত্রটির পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা বের করার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এই যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে হচ্ছে পরিসীমা। তাহলে এখানে লেখা যায় যে 2x প্লাস 20, তাহলে এখানে লেখা যায় 2 দুগুণ 4x প্লাস 20 দুগুণ 40। এটাই হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। এখন প্রশ্নে আমাকে আয়তক্ষেত্রের পরিসীমাটা এক্সাক্ট দেওয়া আছে যে 160 মিটার। তাহলে আমরা এখন লিখতে পারি যে প্রশ্ন মতে এই যে আমাদের এখানে আয়তক্ষেত্রের পরিসীমা যেটা 4x প্লাস 40, প্রশ্নে সেটাই কত? 160। তাহলে আমরা লিখতে পারি যে 4x ইজ ইকুয়াল 120, সো x ইজ ইকুয়াল কত? 30। তাহলে x এর মান যদি 30 হয়, অর্থাৎ প্রস্থ যদি আমার 30 হয়, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? আপনি লিখবে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে? 30-এর চেয়ে 20 বেশি। তাহলে 30 আর 20-এ কত? এই যে 50 মিটার। এবং আয়তক্ষেত্রটির প্রস্থ কত সেটা আমরা বের করে রাখছি 30 মিটার। আমাদের কাছে জানতে চাইছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি যে অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, এই যে দৈর্ঘ্য 50 প্রস্থ 30, 50 গুণন 30 ইজ ইকুয়াল হচ্ছে 1500 বর্গ মিটার। এটাই উত্তর, যে 1500 বর্গ মিটার হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দুই নম্বরে চলে যান। এটা ক্লাস 9-10-এর ম্যাথ। এখানে বলা হচ্ছে যে একটি জমির ক্ষেত্রফল 432 বর্গ মিটার। ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত? অর্থাৎ যেই জমিটার ক্ষেত্রফল দেওয়া আছে 432 বর্গ মিটার,
এই জমিটার দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেয়া আছে এবং এই জমির সাথে অন্য আরেকটা জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আমাদেরকে দিয়ে রাখছে, দিয়ে আমাদেরকে বলতেছে যে তাহলে অপর জমিটার ক্ষেত্রফল কত হবে এইটা বের করে দেখান। তাহলে আমরা লিখতে পারি যে মনে করি প্রথম জমির দৈর্ঘ্য কত 3 দেওয়া আছে, এটাকে আমরা 3x বললাম, 3x এবং প্রস্থ এই যে 4x। অতএব প্রথম জমির ক্ষেত্রফল কত হবে 3x ইন্টু 4x ইজ ইকুয়াল হচ্ছে 12x স্কোয়ার বর্গমিটার। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে আমাদের এখানে প্রথম জমির ক্ষেত্রফল যেটা 12x স্কোয়ার বের হয়েছে, প্রশ্নে প্রথম জমির ক্ষেত্রফল দেওয়া আছে কত এই যে 432, তার মানে 12x স্কোয়ারের মান দেওয়া আছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 3 12 36, হাতে থাকে 7 আর 2 72, 6 12 72। তাহলে x ইজ ইকুয়াল কত হবে √36, সো x ইজ ইকুয়াল কত 6। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি 6। এখন অন্য জমিটার দৈর্ঘ্য প্রস্থ কত এটা একটু দেখব। এখন আমরা লিখতে পারি যে এখন অপর জমির দৈর্ঘ্য 2x এবং প্রস্থ 5x। ঠিক আছে, এখানে ধরি কথাটা লিখেন যে ধরি এখন অপর জমির দৈর্ঘ্য 2x আর হচ্ছে প্রস্থ 5x। তাহলে অপর জমির ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ 2x ইন্টু 5x, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 10x স্কোয়ার। এখানে 10 ইন্টু এক্স এর মান আমরা জানিয়ে যে বের করে রাখছি 6, এই যে 6 এর উপরে স্কোয়ার, তাহলে লেখা যায় কত 10 ইন্টু 6 6 36। তাহলে 36-এর সাথে 10কে যদি আমরা গুণ করে দেই তাহলে উত্তর পেয়ে যাব 360 বর্গমিটার, যে অপর জমির ক্ষেত্রফল 360 বর্গমিটার হবে। পরেরটাতে চলে যান। 3 নম্বরে বলা হচ্ছে যে একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত এটা নির্ণয় করতে বলছে। এখানে একটা জিনিস বোধহয় একটু মিসিং আছে, এখানে একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান কথাটা হবে ক্ষেত্রফলের, মানে সামান্তরিকের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই দুইটা সমান হবে। তো এখানে আমাদেরকে বলে দিছে যে সামান্তরিকের ভূমি 125, উচ্চতা 5 হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা কত এটা বের করতে হবে। আমরা গত ক্লাসে দেখে আসছি যে সামান্তরিকের ক্ষেত্রফল মানে হচ্ছে বেজ ইন্টু হাইট, বেজ মানে হচ্ছে ভূমি, হাইট মানে হচ্ছে উচ্চতা। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা যে কোনো একটা বাহু, তো বর্গের যে কোনো একটা বাহুকে যদি এ নেই তাহলে এই এর উপরে স্কোয়ার করে দিলে আমরা কি পেয়ে যাব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে যেহেতু এই যে সামান্তরিকের ভূমি আর উচ্চতা দেয়া আছে তো ক্ষেত্রফল বের করা কোনো বিষয়ই না, তাহলে আমরা লিখতে পারি যে দেয়া আছে
সামান্তরিকের ভূমি কত? এই যে 125 মিটার এবং উচ্চতা হইতেছে 5 মিটার। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? আপনি চাইলে একটু লিখে দিতে পারেন যে ভূমি ইন্টু উচ্চতা মানে হচ্ছে 125 ইন্টু 5 ইজ ইকুয়াল কত? 625 বর্গ মিটার। ওকে, এখন সামান্তরিকেরটা পাইছি, বর্গক্ষেত্রেরটা এখনো পাই না। সো আমরা এখন লিখতে পারি যে মনে করি বা ধরি বর্গক্ষেত্রের একটি বাহু a মিটার। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? বাহুর উপরে স্কোয়ার, তো এর উপরে স্কোয়ার করে দিলে হয়ে যাচ্ছে স্কোয়ার বর্গ মিটার। এখন প্রশ্নে আমাদেরকে বলে দিছে যে সামান্তরিকের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল সমান। সো বর্গের ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার আর সামান্তরিকের ক্ষেত্রফল কত? এই যে 625, এই দুইটা সমান হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে √625। সো a ইজ ইকুয়াল টু কত? 25। a ইকুয়াল টু কত? 25। তো আমাদেরকে জানতে মানে বের করতে হবে যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। এখন লেখেন যে অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি? বর্গক্ষেত্রের কর্ণ মানে হচ্ছে বাহু ইন্টু √2। তাহলে বর্গের এক বাহু কত? 25, আর এই যে √2, 25√2 মিটার। এটাই হচ্ছে আমার বর্গের কর্ণের দৈর্ঘ্য। পরেরটাতে চলে যান। 4 নম্বর। 4-এ বলা হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কত নির্ণয় করুন। গতকালকে আমরা এই ধরনের একটা প্রশ্ন সমাধান করে আসছি না, শুধু ডিজিটটা আলাদা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, বলতেছে যে দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয়, মানে আগে যা দৈর্ঘ্য ছিল তার থেকে যদি 6 কম হয়, তাহলে বিষয়টা এখন বর্গক্ষেত্র হয়ে যাবে। তো জিজ্ঞাসা করছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কত। তাহলে যেহেতু জানি না কত, তো আমরা ধরে নিব যে মনে করি বা ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ ধরলাম y মিটার। ঠিক আছে, প্রথম শর্ত মতে বলতেছে যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160, তার মানে x আর y কে গুণ করে দিলে 160 পাওয়া যাবে। এটাকে 1 নম্বর সমীকরণ মানলাম। দ্বিতীয় শর্ত বলতেছে যে এই যে আমার দৈর্ঘ্য x ছিল, এইটাকে যদি আমি 6 মিটার কমায় দিই, তো কমায় দিলাম। বলতেছে যে 6 মিটার কমায় দিলে বিষয়টার আয়তক্ষেত্র থাকবে না, বর্গক্ষেত্র হয়ে যাবে।
তো বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান, তার মানে দৈর্ঘ্য কমে কি হয়ে যাবে, প্রস্থের সমান হয়ে যাবে। তো প্রস্থ কত, ওয়াই। তাহলে এই যে এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু কত, ওয়াই। তাহলে এখানে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ মানলাম। এখন আমরা লিখতে পারি যে 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে কি ছিল, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 60, তাহলে y এর মান যদি বসাই x ইন্টু এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল হচ্ছে 60। তাহলে এখানে হবে কত, এক্স স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল 60, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 60 ইজ ইকুয়াল 0। 6 10 60 না, 6x না, এখানে তো ভুল বললাম না, 60 কেন, 160 না, তাই তো 160, 160। তাহলে 160, 16 আর 10, 16 থেকে 16 10 160। তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 10x মাইনাস 160 ইজ ইকুয়াল 0। তাহলে এখানে যদি আমরা x কে কমন নেই, তাহলে x মাইনাস 16, 10 কমন নিলে x মাইনাস 16 ইজ ইকুয়াল 0। So x minus 16 into x plus 10 is equal 0. So x minus 16 is equal 0. Our x plus 10 is equal 0. X is equal to negative 10. X is equal to positive 16. এখানে সাইড নোট দিয়ে দিবেন যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। তাহলে আমাদের আলটিমেটলি ওরা কি বের করতে বলছে, যে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করে। সো দৈর্ঘ্য আমাদের অলরেডি নির্ণয় হয়ে গেছে, এক্স এর মান আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখন ওয়াই এর মান বের করব। জাস্ট আপনি লিখে দিতে পারেন যে 2 নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে, 2 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে, 2 নম্বর সমীকরণ কি ছিল, y is equal to x minus 6, x এর মান আমরা পেয়ে গেছি 16 minus 6, so y is equal to 10। এখন আপনি লিখতে পারেন যে অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ 10 মিটার। এটাই উত্তর। 5 নম্বরে চলে যান। দেখেন 5-এ কি বলা হচ্ছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রস্থ যা হবে দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ, যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 4 ইঞ্চি বৃদ্ধি পায় এবং প্রস্থ 3 ইঞ্চি হ্রাস পায়, তাহলে নতুন যে আয়তক্ষেত্রটি তৈরি হয় তার পরিসীমা 62 ইঞ্চ। আয়তক্ষেত্রটির প্রকৃত দৈর্ঘ্য কত এটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি যে, মনে করি আয়তক্ষেত্রটির
প্রকৃত প্রস্থ এক্স এবং প্রকৃত দৈর্ঘ্য, যেহেতু দ্বিগুণ, দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ, তো প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত? 2x হয়ে যাবে। এখন আয়তক্ষেত্রটির নতুন দৈর্ঘ্য কত হবে? আগে ছিল 2x, এখন সেটাকে 4 ইঞ্চি বাড়ায় দিব, অর্থাৎ 2x + 4 হবে। আয়তক্ষেত্রটির নতুন প্রস্থ এটা কত হবে? আগে x ছিল, এখন এরা বলতেছে যে 3 ইঞ্চি কমে যাবে, তাহলে এই যে x - 3 লিখে দিলাম। ঠিক আছে, এখন আসেন প্রশ্ন মতে বলতেছে যে এই যে দৈর্ঘ্যকে 4 ইঞ্চি বাড়াইলেন আর প্রস্থকে 3 ইঞ্চি কমাইলেন, কমানোর পরে নতুন যেই আয়তক্ষেত্রটা তৈরি হবে তার পরিসীমা হবে 62 ইঞ্চি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা মানে আমরা কি জানি? 2 ইন্টু এই যে দৈর্ঘ্য 2x + 4, ঠিক আছে, প্লাস এই যে প্রস্থ x - 3 ইজ ইকুয়াল কত? এই যে বলতেছে ওরা 62 ইঞ্চি। ঠিক আছে, তাহলে 2x এর সাথে x যোগ করে দিলে আমরা 3x পাবো, 4 থেকে 3 বাদ দিয়ে দিলে আমরা 1 পেয়ে যাব, 2 দিয়ে 62কে ভাগ করে দিলে 31 পাবো। সো 3x ইজ ইকুয়াল টু 31 থেকে 1 বাদ দিলে 30, সো x ইজ ইকুয়াল কত? 10। প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আয়তক্ষেত্রটির প্রকৃত দৈর্ঘ্য কত। তো আমরা এখন ইজিলি বের করতে পারি যে অতএব আয়তক্ষেত্রটির প্রকৃত দৈর্ঘ্য 2x ইজ ইকুয়াল 2 ইন্টু 10 ইজ ইকুয়াল হচ্ছে 20 ইঞ্চি বলছে, তাই না? 20 ইঞ্চি। পরেরটাতে চলে যান, 6 নম্বর। এখানে একটা কারেকশন হবে। এখানে এই চতুর্ভুজ এই কথাটা হবে না, এটা হবে আয়তক্ষেত্র। ঠিক আছে, এখানে এই চতুর্ভুজ কথাটা এটা হবে না, এটা হবে আয়তক্ষেত্র। ABCD একটি আয়তক্ষেত্র যদি আয়তক্ষেত্রটির এই যে যদির পরে আয়তক্ষেত্রটির, ঠিক আছে, একটু কারেকশন করে নিন যে ABCD হচ্ছে একটা আয়তক্ষেত্র, যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 5 মিটার হ্রাস পায় এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল 9 বর্গমিটার হ্রাস পায়। আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি পেলে এবং প্রস্থ 2 মিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল 67 বর্গমিটার বৃদ্ধি পায়। ABCD এর পরিসীমা কত বের করব? ABCDর পরিসীমা কত এইটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো খেয়াল করে দেখেন, প্রথমে কথা হচ্ছে যে দৈর্ঘ্য কত প্রস্থ কত আমরা জানি না, তাহলে ওইটা আগে ধরে নেওয়া লাগবে। তো আমরা লিখতে পারি যে মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ
ওয়াই মিটার। ঠিক আছে, অতএব ক্ষেত্রফলটা কতটুকু হবে? আপনি বলবেন যে ক্ষেত্রফল হয়ে যাবে এক্স আর ওয়াই এর গুণফল, এক্স ওয়াই বর্গ মিটার। ঠিক আছে, এখন প্রশ্নে কি বলতেছে যে যদি দৈর্ঘ্যটা 5 মিটার কমায় দিই আর প্রস্থটাকে যদি 3 মিটার বাড়ায় দেই, তাহলে তার ক্ষেত্রফল 9 বর্গমিটার হ্রাস পাবে। ক্ষেত্রফল 9 বর্গমিটার হ্রাস পাবে মানে কি? এই যে প্রথমে যেই ক্ষেত্রফল ছিল এইটার থেকে পরের ক্ষেত্রফলটা 9 মিটার ছোট হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে প্রথম শর্ত মতে এই যে প্রথম ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই মাইনাস দ্বিতীয় ক্ষেত্রফলটা কত হবে? আপনি বলবেন যে ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এরা বলতেছে যে দৈর্ঘ্যটা 5 মিটার কমে যাবে। ঠিক আছে, দৈর্ঘ্যকে 5 মিটার কমাইলাম আর প্রস্থ 3 মিটার বেড়ে যাবে। এই যে প্রস্থ ওয়াই ছিল এটাকে 3 মিটার বাড়াইলাম, তাহলে এই যে এক্স ওয়াই এটা হচ্ছে শুরুর দৈর্ঘ্য মানে ক্ষেত্রফল, আর পরবর্তী নতুন ক্ষেত্রফল কত? এই যে এইটা। তাহলে এই দুইটার পার্থক্য কত? এরা বলতেছে যে 9 বর্গমিটার কম হবে আগের চেয়ে। তাহলে এই যে লিখে দিলাম 9। এখন ক্যালকুলেশন করেন, এক্স ওয়াই মাইনাস এক্স এর সাথে ওয়াই গুণ করে দিলে এক্স ওয়াই, 3 এর সাথে এক্স 3x, 5 এর সাথে ওয়াই 5y, 3 5 কত? এই যে 15 ইজ ইকুয়াল কত? 9। তাহলে খেয়াল করেন এই যে এক্স ওয়াই মাইনাস প্লাসে মাইনাস 3x প্লাস 5y মাইনাস মাইনাসে প্লাস 15 ইজ ইকুয়াল কত? 9। এই এক্স ওয়াই কেটে যাবে, তাহলে এখানে থাকবে কত? মাইনাস 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু 9 মাইনাস 15, তাই না? তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে মাইনাস 3x প্লাস 5y ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস 6। এখন এখান থেকে 5y এর মান বের করতে পারি। মাইনাস 3x কে এই পাশে পার করলে 3x হয়ে যাবে, আর এই পাশে তো আগে থেকেই মাইনাস 6 ছিল। এখান থেকে আমরা সর্বোচ্চ y এর মান ফাইন্ড আউট করতে পারবো যে 3x মাইনাস 6 ডিভাইডেড কত? 5। এটাকে 1 নম্বর সমীকরণ মানতে পারি, এটাকে 1 নম্বর সমীকরণ মানতে পারি। এখন আসেন দ্বিতীয় শর্ত মতে। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্তে আপনাকে বলা হচ্ছে আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি পেলে এবং প্রস্থ 2 মিটার বৃদ্ধি পেলে, এবার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, প্রস্থও বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে ক্ষেত্রফল 66 বর্গমিটার বৃদ্ধি পায়। তার মানে এই যে আগে দৈর্ঘ্য ছিল হচ্ছে আমার এক্স, এইটাকে যদি আমি 3 বাড়ায় দেই তাহলে এখন এক্স প্লাস 3। প্রস্থ আগে ছিল ওয়াই, এইটাকে যদি 2 মিটার বাড়ায় দেই তাহলে এখন কত হয়ে যাবে? ওয়াই প্লাস 2। তাহলে নতুন ক্ষেত্রফল কত? এক্স প্লাস 3 ইন্টু ওয়াই প্লাস 2। বলতেছে যে এই নতুন ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফল কত? এক্স ওয়াই, এইটার চেয়ে কত বেড়ে যাবে বা বেশি হবে? এই যে 67, এই যে লিখলাম 67। ঠিক আছে, এখন আপনি ক্যালকুলেশন করেন। এক্স এর সাথে ওয়াই গুণ, 2 এর সাথে এক্স গুণ, 3 এর সাথে ওয়াই গুণ, আবার 3 এর সাথে 2 গুণ, মাইনাস হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল 67। এক্স ওয়াই কেটে দেন, তাহলে এখানে থাকে কি 2x প্লাস 3y, আর 27 থেকে 6 বাদ দিলে 21 পাওয়া যায়। 27 থেকে 6 বাদ দিলে 21 পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 3y ইজ ইকুয়াল টু 21 মাইনাস হচ্ছে 2x। এখানে 21 কেন? 67 না, এটা 67 থেকে 6 61 হবে। দেখছেন কি দেখে এখানে 21 লিখলাম? 67 থেকে 6 বাদ দিলে 61, তাহলে 61 মাইনাস 2x। তাহলে এখান থেকে আমরা y এর একটা ভ্যালু বের করতে পারি যে 61 মাইনাস 2x ডিভাইডেড কত? 3। এটাকে 2 নম্বর সমীকরণ বলতে পারি। ঠিক আছে, এরপরে এখন কথা হচ্ছে যে ক্যালকুলেশন কিভাবে করব। খেয়াল করে দেখেন, 1 নম্বর সমীকরণেও আপনি y এর মান বের করে রাখছেন, 2 নম্বর সমীকরণেও আপনি y এর মান বের করে রাখছেন। তাহলে এই দুইটা মান সমান না? y এর এই মানটা যতটুকু, y এর এই মানটাও ঠিক ততটুকু না? দুইটাই সমান। তাহলে আমরা লিখতে পারি না যে সমীকরণ 1 এবং 2 থেকে পাই
3x minus 6 divided 5 is equal 61 minus 2x is equal 3 আর গুণ করে দেন 3 3 9x মাইনাস হচ্ছে 3 6 18 5 61 তে 305 মাইনাস হচ্ছে 5 2 10x 9x এর সাথে 10x যোগ করে দিলে হবে হচ্ছে 19x 305 এর সাথে 18 যোগ করে দিলে হবে হচ্ছে 323 তাহলে x ইজ ইকুয়াল টু কত 19 কে 19 হাতে থাকে 13 13 আর 3 33 7 19 133 তাহলে x এর মান আমরা পেয়ে গেছি সেটা কত 17 এখন আসুন আমার চাইছি হলো কি প্রশ্নে যে পরিসীমা কত তো পরিসীমা বের করার জন্য এখন আমার প্রস্থ লাগবে যেহেতু আমি দৈর্ঘ্য বের করে ফেলছি তাহলে জাস্ট 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে 2 নম্বরও বসাইতে পারেন যেখানে আপনার ইচ্ছা 1 নম্বরটা ছিল y minus 3x minus 6 divided 5 তাহলে এখান থেকে x এর মান হচ্ছে 3 into 17 minus 6 divided হচ্ছে 5 তাহলে 3 17 51 51 থেকে 6 বাদ দিলে কত হবে 45 45 কে 5 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব কত 9 এখন আসুন আমার কাছে জানতে চাইছে যে আয়তক্ষেত্রের পরিসীমা কত তো আমরা এখানে একটু স্পষ্ট করে লিখি যে অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 17 মিটার এবং প্রস্থ 9 মিটার সুতরাং আয়তক্ষেত্রটির পরিসীমা কত হবে 2 গুণন 19 যোগ 7 19 সাথে 26 26 দুগুণ হচ্ছে 52 মিটার এটাই উত্তর পরেরটাতে চলে যান 7 নম্বর 7-এ বলা হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 323 বর্গমিটার এর পরিসীমা হচ্ছে 72 মিটার হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কত এটা বের করেন তাহলে খেয়াল করেন ক্ষেত্রফল দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে দৈর্ঘ্য আর প্রস্থ কত এটা বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি যে ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার ঠিক আছে প্রথম শর্ত মতে বলতেছে যে ক্ষেত্রফল কত 323 তার মানে x আর y এর গুণফল কত 323 1 নম্বর সমীকরণ মান দ্বিতীয় শর্ত মতে বলা হচ্ছে যে এই আয়তক্ষেত্রের পরিসীমা কত 72 তাহলে আমরা জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা কি 2 ইনটু এই যে দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজ ইকুয়াল টু কত 72 তাহলে এখান থেকে লেখা যায় যে x প্লাস y ইজ ইকুয়াল টু 2 দিয়ে 72 কে ভাগ করে দিলে 36 পাওয়া যাবে এখান থেকে আমরা x এর ভ্যালু বের করতে পারি যে x সমান সমান হচ্ছে 36 মাইনাস y এটারে আমরা 2 নম্বর বলতে পারি ঠিক আছে এখন 1 নম্বর সমীকরণে জাস্ট x এর মানটা বসায় দেন 1 নং সমীকরণে x এর
মান বসিয়ে এই যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 323 বলছে, এক্স এর মান বসায় দিলাম 36 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ইজ ইকুয়াল 323। 36 দিয়ে ওয়াই কে গুণ করে দিলে 36 ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে 323। খেয়াল করেন সবগুলোকে যদি সমানের ডান পাশে পার করি তাহলে এই নেগেটিভ ওয়াই হয়ে যাবে পজিটিভ ওয়াই, এই প্লাস 36 ওয়াই হয়ে যাবে মাইনাস 36 ওয়াই, আর 323-এর আগে তো আগে থেকেই প্লাস ছিল, মানে সবগুলোকে ডান পাশে পার করছি, এইটা বুঝাইছি। ঠিক আছে, 19 17-তে 323 হয়, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 19 ওয়াই মাইনাস 17 ওয়াই প্লাস হচ্ছে 323 ইজ ইকুয়াল হচ্ছে 0। এখানে ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস 19, এখানে 17 কমন নিলে ওয়াই মাইনাস 19 ইজ ইকুয়াল 0। তাহলে ওয়াই মাইনাস 19 ইন্টু ওয়াই মাইনাস 17 ইজ ইকুয়াল 0। সো ওয়াই মাইনাস 19 ইজ ইকুয়াল 0 হলে ওয়াই মাইনাস 17 সমান সমানও 0 হবে। তাহলে আপনি লিখতে পারেন যে ওয়াই ইজ ইকুয়াল টু 17 এবং ওয়াই ইজ ইকুয়াল টু 19। এখন কথা হচ্ছে যে ভাই আপনি এখানে সাধারণত আমাদের কি হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ, কিন্তু এখানে দুইটাই আমার কি আসছে, পজিটিভ আসছে। তাহলে এখন আমাকে দেখতে হবে দুইটা মান ধরেই, তাহলে আমরা লিখতে পারি যে যদি ওয়াই সমান সমান 19 হয় তাহলে এক্স সমান সমান কত হবে, আপনি তখন বলবেন যে ভাইয়া 323 ডিভাইডেড 19 ইজ ইকুয়াল টু 17। আবার যদি ওয়াই সমান সমান 17 হয় তাহলে এক্স সমান সমান কত হবে, 323 ডিভাইডেড 17 ইজ ইকুয়াল 19। এখন কথা হচ্ছে যে নর্মালি যদি আমরা চিন্তা করি তাহলে দৈর্ঘ্য সবসময় প্রস্থের চেয়ে বড় হয়। আমি কি বললাম যে নর্মালি যদি আমরা চিন্তা করি তাহলে দৈর্ঘ্যটা সব সময়ের জন্য কি হয়, প্রস্থের চেয়ে বড় হয় না, প্রস্থের চেয়ে বড় হয়। সো এখানে যদি আপনি ওয়াইয়ের মান 19 ধরেন তাহলে দৈর্ঘ্য ছোট হয়ে যাচ্ছে, কিন্তু ওয়াইয়ের মান যদি 17 ধরেন তাহলে দৈর্ঘ্য আপনার স্বাভাবিক অবস্থায় থাকতেছে। তাহলে এখানে একটু আমরা সাইড নোট দিতে পারি যে যেহেতু, সাইড নোট মানে লিখেই দিব যে যেহেতু দৈর্ঘ্য প্রস্থের চেয়ে ছোট হতে পারে না, সেহেতু এখানে প্রস্থ ওয়াই সমান সমান 17 হবে এবং দৈর্ঘ্য এক্স সমান সমান 19 মিটার হবে। ঠিক আছে, এখানে মিটার লিখে দিয়েন, 17 মিটার, ঠিক আছে, 19 মিটার হবে। বোঝা গেছে বিষয়টা? তো প্রশ্নে তো আমাকে এটাই বোঝাই চাইছিল যে দৈর্ঘ্য আর প্রস্থ বের করুন। তো দৈর্ঘ্য প্রস্থ আমরা অলরেডি বের করে ফেলছি, যে দৈর্ঘ্য হচ্ছে আমার 19 আর প্রস্থ হচ্ছে আমার 17। পরেরটাতে চলে যান, 7 নাম্বার কি 8 নাম্বার দুইটার মধ্যে যে কোনো একটা বাংলাদেশ ব্যাংকে আসা প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে একজন কৃষক 100 বর্গ মিটারের একটা আয়তাকার সবজি বাগান করতে চায়। তার কাছে 30 মিটারের একটি তার ছিল যা দিয়ে বাগানের 3 পার্শ্ব ঘিরে দেওয়া হয় এবং অন্য পার্শ্বটি বাইরের দেয়াল দিয়ে ঘেরা থাকে। বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করুন। দেখেন, প্রশ্ন পড়ে আপনাকে বেশ কিছু বিষয় আন্দাজ করে নিতে হবে, বেশ কিছু বিষয় এখানে আপনাকে আন্দাজ করে নিতে হবে। এইটা ধরেন একটা আয়তক্ষেত্র,
এখন এক লোকের কাছে 30 মিটার তার আছে, বলতেছে যে এই তার দিয়ে সে এই বাগানের 3 পাশ বেড়া দিবে, 3 পাশ ঘিরে দিবে। তার মানে ধরেই নেবেন যে প্রস্থের এই পাশটুকু, দৈর্ঘ্যের একটা পাশ এবং প্রস্থের অপর পাশ, এই 3 পাশ বেড়া দিবে। আর এই পাশটা বেড়া দেওয়া লাগবে না, কারণ এই পাশে বাড়ির ওয়াল আছে। এটা আপনাকে বুঝে নিতে হবে যে 3 পাশে বেড়া দিছে, তার মানে প্রস্থ দুইটাকেই কাভার করবে আর দৈর্ঘ্যের একটা অংশকে কাভার করবে, আর একটা অংশ এই যে বাড়ির ওয়াল দ্বারা ঘেরাও করা থাকবে। এখন বলা হচ্ছে যে বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ কত, এটা বের করে দেখেন। তাহলে খেয়াল করেন, আপনি লিখতে পারেন, যেহেতু আপনি জানেন না কোনটা কত, সো আপনি লেখেন যে মনে করি আয়তকার বাগানটির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। ঠিক আছে, প্রশ্ন মতে বলতেছে যে বাগানের ক্ষেত্রফল 100, তার মানে x আর y কে গুণ করে দিলে আমরা 100 পাবো। ধরে নেন যে এটা 1 নম্বর সমীকরণ, এবং বলা হচ্ছে যে এই যে সে বেড়া দিতে পারছে কতটুকু, 30 মিটার। তাহলে এই যে দৈর্ঘ্যকে যদি x ধরেন, প্রস্থকে যদি y ধরেন, তাহলে আপনি বেড়া দিলেন কতটুকু, বেড়া দিলেন আপনি কতটুকু। আপনি বলবেন যে x মানে এই যে দৈর্ঘ্যের একটা পাশ এইটা বেড়া দিছি, আর এই যে প্রস্থের 2 পাশই বেড়া দিছি। তো 2 পাশের দৈর্ঘ্য কত, y এর সাথে y যোগ করে দিলে 2y। তার মানে x + 2y = কত বলা আছে এখানে, এই যে বলতেছে যে 30 মিটার। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু বের করতে পারি না, যে x = হচ্ছে 30 - 2y। আপনি বলবেন যে হ্যাঁ পারা যায়। এখন এই x এর মানটা 1 নম্বরে বসায় দেন, তাইলে ক্যালকুলেশন হয়ে যাবে। এখন আমরা লিখতে পারি যে 1 নম্বর সমীকরণে, 1 নং সমীকরণে x এর মান বসিয়ে কত ছিল, xy = 100, so 30 - 2y into y = 100, so 30y - 2y square = 100। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিলে 15y - y square = 50 হয়। 2 দিয়ে ভাগ করে দিছি উভয় পক্ষকে। সবগুলোকে যদি ডান পাশে নিয়ে যাই, নেগেটিভ y স্কোয়ার পজিটিভ হয়ে যাবে, এইটা নেগেটিভ হয়ে যাবে 15y, আর এইটা তো আগে থেকেই পজিটিভ ছিল 5.50। তাহলে আমরা লিখতে পারি যে y স্কোয়ার মাইনাস 10y মাইনাস 5y প্লাস হচ্ছে 50 = 0। y কমন নিলে y - 10 মাইনাস 5 কমন নিলে y - 10 = 0। তাহলে আমরা লিখতে পারি যে y - 10 into y - 5 = 0। সো y - 10 = 0 হইলে y - 5 = 0। সো y = 5 এবং এখানে y = 10। কিছুক্ষণ আগে আমরা এই ধরনের ক্যালকুলেশন দেখে আসছি। সো এখানে বিষয়টা হচ্ছে, আপনি যদি y এর মানকে 10 ধরেন, x এর মানও 10 হয়ে যাবে। y এর মানকে যদি 10 ধরেন, তাহলে x এর মান কি হয়ে যাবে, 10 হয়ে যাবে। আর যদি x আর y দুইটার মানে 10 হয়, তাইলে বাগানটার আয়তকার থাকবে না, এটা বর্গাকার হয়ে যাবে। কিন্তু প্রশ্নে বলেই দিছে বাগানটা হচ্ছে আমার আয়তকার, তাহলে আমি এখানে y এর মান 10 নিতে পারবো না। সেটা একটু লিখে দিতে হবে যে যদি y = 10 হয়, তাহলে x সমান কত হয়ে যাবে, আপনি এখানে লিখে দিতে পারেন যে 30 মাইনাস, দেখেন 30 কোত্থেকে আসলো, আপনি দুই ভাবে কাজ করতে পারেন। এই যে দেখেন x এর মান আমরা বের করছি না, যে x = 30 - 2y,
এখানে জাস্ট এই যে x সমান সমান 30 মাইনাস 2y লিখে এখানে জাস্ট y এর মানটাকে বসায় যান, যে 30 মাইনাস 2 ইন্টু y এর মান 10, তাহলে 10 দোকানো 20, 30 থেকে 20 বাদ দিলে এই যে x এর মান কত আসে, 10 মিটার আসে। তো এটা নেওয়া যাবে না, এটা নিলে এই যে y ও 10 হচ্ছে, x ও 10 হচ্ছে, হয়ে যাবে বর্গক্ষেত্র। আবার লেখেন যে আবার যদি y সমান সমান 5 হয় তাহলে x সমান সমান কত হয়ে যাবে, 30 মাইনাস 2y ইজ ইকুয়াল টু 30 মাইনাস 2 ইন্টু 5 ইজ ইকুয়াল 5 দোকানো 10, 30 থেকে 10 বাদ দিলে এই যে 20 মিটার হয়ে যাবে, 20 মিটার হয়ে যাবে। ঠিক আছে, এখন লেখেন যে যেহেতু বাগানটি আয়তকার সেহেতু প্রস্থ y সমান সমান 10 নিলে x এর মানও 10 হয়ে যায়, যেটা একটা বর্গক্ষেত্রে পরিণত হয়, যেটা বর্গক্ষেত্রে পরিণত হয়। সুতরাং এখানে প্রস্থ y সমান সমান 5 হবে এবং দৈর্ঘ্য x সমান সমান 20 মিটার হবে, 20 মিটার হবে। ঠিক আছে, এটাই উত্তর, যে দৈর্ঘ্য হবে 20 আর প্রস্থ হবে 5। পরেরটাতে চলে যান, 9 নম্বর। এখানে বলা হচ্ছে যে একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2। যদি কোনো ব্যক্তি সাইকেল নিয়ে ঘন্টায় 12 কিলোমিটার বেগে চলে 8 মিনিটে ওই পার্কটির চারপাশে একবার প্রদক্ষিণ করেন, তাহলে পার্কটির ক্ষেত্রফল কত বর্গমিটার? একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে যখন কোনো সাইকেল দিয়ে আপনি কোনো একটা জায়গার চতুর্দিকে প্রদক্ষিণ করবেন অথবা পায়ে হেঁটে কোনো একটা জায়গার চতুর্দিকে আপনি প্রদক্ষিণ করবেন, তখন বুঝবেন যে আপনাকে পরিসীমার কথা বলতেছে। ঠিক আছে, আপনাকে কিসের কথা বলা হচ্ছে? পরিসীমার কথা বলা হচ্ছে। যখন একটা নির্দিষ্ট জায়গার চতুর্দিক দিয়ে আপনি প্রদক্ষিণ করেন, সেটা কোনো যানবাহনে চড়ে হোক বা আপনার পায়ে হেঁটে হোক, যেভাবে হোক, আপনি যদি কোনো একটা জায়গার চতুর্দিক দিয়ে প্রদক্ষিণ করেন, তাহলে বুঝবেন যে আপনি আসলে পরিসীমা অতিক্রম করতেছেন, ওই জায়গাটার পরিসীমা অতিক্রম করতেছেন, বা প্রশ্ন আপনার কাছ থেকে পরিসীমা বের করার একটা ইঙ্গিত দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে খুব সহজে বের করতে পারবো যে এই যে পার্কের পরিসীমাটা কত, কারণ এখানে বলেই দিচ্ছে যে ঘন্টায় 12 কিলোমিটার যাবে, তাহলে 8 মিনিটে যত দূরত্ব অতিক্রম করবে সেটাই তার পরিসীমা হবে। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে লেখার দরকার নেই এখানে, যেহেতু আচ্ছা ধরার বিষয়টা ওটা পরে দিব, আগে আমরা পরিসীমা বের করি। তাহলে আমরা লিখতে পারি যে 60 মিনিটে লোকটি অতিক্রম করে যে বলতেছে 12 কিলোমিটার, অথবা আমরা লিখতে পারি 12,000 মিটার, 12,000 মিটার। অতএব 8 মিনিটে যেহেতু পুরো পার্কটা সে প্রদক্ষিণ করতে পারে, অতএব 8 মিনিটে লোকটি অতিক্রম করে কত? এই যে 12,000 গুণন হচ্ছে 8
ডিভাইডেড হচ্ছে কত, এই যে 60, 0 0 কেটে দেন, 6 এটার ভিতরে যাবে 20 200 বার, তাহলে 200 আর 8 গুণ করে দিলে এই যে 1600 মিটার। তাহলে এখন আমি পরিষ্কার যে ওই লোকটা টোটাল 8 মিনিটে 1600 মিটার পথ অতিক্রম করছে, যেটা ওই পার্কের পরিসীমা। এখন আপনি লিখতে পারেন যে সুতরাং পার্কটির পরিসীমা 1600 মিটার। ঠিক আছে, এখন আপনি ধরাধরিতে চলে আসেন যে ধরি, এই যে বলতেছে যে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে, ধরি পার্কটির দৈর্ঘ্য 3x মিটার এবং প্রস্থ 2x মিটার। ঠিক আছে, এখন আমরা তো জানি যে আয়তকার যে কোনো জিনিসের পরিসীমা কিভাবে বের করতে হয়, 2 ইন্টু এই যে দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ, পরিসীমা বের করে রাখছি 1600। তাহলে দেখেন 3 2 কত, 5x, 2 দিয়ে 1600তে ভাগ করলে 800, তাহলে x সমান সমান কত, x সমান সমান হবে 5 16 80, 5 16 80 আর একটা শূন্য, অর্থাৎ 160। তাহলে আপনি লেখেন যে অতএব দৈর্ঘ্য 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 লেখা যায় কত, 3x ছিল না, 3x সমান সমান হচ্ছে 3 ইন্টু 160 ইজ ইকুয়াল টু 480 মিটার। প্রস্থ 2x ইজ ইকুয়াল টু 2 ইন্টু 160 ইজ ইকুয়াল টু 320 মিটার। আমাদের কাছে জানতে চাইছিল যে পার্কটির ক্ষেত্রফল কত। তাহলে আপনি লেখেন যে অতএব পার্কটির ক্ষেত্রফল 480 গুণন 320। এটা গুণ করেন তো, 480 গুণন 320 হইলে 1,53,600 হয়। 1,53,600 বর্গমিটার হচ্ছে আপনার ক্ষেত্রফল। পরেরটাতে চলে যান, লাস্ট ম্যাথ আজকের 10 নম্বর। 10-এ কি বলা হচ্ছে যে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করুন। গতকালকে আমরা এই ধরনের ম্যাথ আমরা করে আসছি। মানে বিষয়টা হচ্ছে, ধরে নেন যে এইটা হইতেছে আপনার একটা, ধরে নেন যে এইটা হইতেছে আপনার একটা জমি, আয়তকার একটা জমি মনে করেন। এই জমির মাঝখানে আপনি একটা পুকুর কাটছেন, এইভাবে এই জমির মাঝখানে আপনি এইভাবে একটা পুকুর কাটছেন। তো পুকুরের তো পার থাকে, তো এই যে জায়গাটা, এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটা হচ্ছে পার, এবং পারের যে চওড়া বা বিস্তার এইটা কত, 4 মিটার। এই পাশে 4 মিটার, এই পাশে 4 মিটার, এই পাশে 4 মিটার, অর্থাৎ 4 মিটার প্রস্থ বিশিষ্ট বা চওড়া বিশিষ্ট হচ্ছে আপনার পুকুরের পার। তো জিজ্ঞাসা করছে যে এই যে আপনার পুকুরটা, এই পুকুরের ক্ষেত্রফলটা কত সেটা একটু বের করে দেখ। তো এটা গতকালের ম্যাথের মতো না, যে ওই যে
রাস্তার কথা বলা ছিল বোধহয় গতকাল, কারণ আজকে শুধু পুকুরের পার বলছে। একটা মিনিট। হ্যাঁ ভাই, হ্যাঁ ভালোই হয়েছে। তো এখনো বলা যাচ্ছে না, লং টাইম তো, একদম লং টাইম তো, হবে ভালোই হবে, খারাপ হবে না। হ্যাঁ, তখন ঈদের ছুটিও থাকবে তো, দিতে দিতে পারেন। ছুটি পাইছেন হাসপাতাল থেকে? ও, বুঝতে পারছি। আচ্ছা থাকেন তাইলে। ঈদ 27 কি 28 মনে হয়। হ্যাঁ, হবে ভালোই হবে, খারাপ না। প্ল্যান ভালো, আশা করতে পারেন, আশা করতে পারেন। হ্যাঁ, কমই আছে, 1000 হইতে পারে। ওকে ওকে ভাই, ওকে। দেখেন, তো এখানে কি বলা হচ্ছে যে এই যে যেটা বললাম যে জমির মধ্যে একটা পুকুর কাটছেন, তো জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, যে প্রস্থ হচ্ছে আমার 60, আর দৈর্ঘ্য যেটা এটা দেওয়া আছে হচ্ছে আপনার 80। তো আমার বের করতে হবে যে পুকুরের ক্ষেত্রফল কত। তো যখন আমি পুকুরের ক্ষেত্রফল বের করতে যাব, তখন আমার যে এটা লাগবে সেটা হচ্ছে যে পুকুরের দৈর্ঘ্য প্রস্থটা আসলে কত, এইটা আমার লাগবে। সো পুকুরের দৈর্ঘ্য প্রস্থ তো আমি জানি না, যে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ আসলে কত হবে, ঠিক আছে? তো আগে আমাকে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ কত এটা বের করতে হবে, তাই না? সো আমরা লিখতে পারি যে এখানে যে দেয়া আছে, দেয়া আছে জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 7 মিটার। প্রস্থ 7 মিটার। তাহলে জমিটার ক্ষেত্রফল কত? জমিটির ক্ষেত্রফল হবে 80 গুণন 60 ইজ ইকুয়াল 4800 বর্গ মিটার। ঠিক আছে, 4800 বর্গ মিটার। এখন কথা হচ্ছে যে আমি যদি পুকুরের দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কারণ এই যে খেয়াল করেন, আমাকে তখন লিখতে হবে না যে এই যে 4, এটা বাদ দিতে হবে না, যে এখানে আমার 4 কাটা যাবে, এখানে আবার 4 কাটা যাবে, তাহলে পারটাকে আমাকে বাদ দিতে হবে। তাহলে লিখতে হবে যে পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত হবে? 80 বিয়োগ 4 ইন্টু 2 ইজ ইকুয়াল হচ্ছে 72 মিটার। আবার পার বাদে পুকুরের প্রস্থ কত লিখতে হবে? 60 ইন্টু 2 পাশে যেহেতু 4 করে আমার বাদ চলে যাবে,
52 মিটার। 52 মিটার, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখতে পারি যে পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত হবে? এই যে 72 গুণন হচ্ছে 52, দুইটাকে গুণ করে দেন তো। 72-এর সাথে যদি আমরা 52-কে গুণ করি তাহলে আমরা পাবো 3744। 3744 বর্গমিটার পাবো। সো আমাকে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে পুকুর পাড়ের ক্ষেত্রফল। আমাকে বের করতে, সরি আমি এখানে একটা কথা ভুল লিখছি। হ্যাঁ দেখেন, সবসময় তো পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, এই জন্য আমি লিখছি পুকুরের ক্ষেত্রফল। আসলে পুকুরের ক্ষেত্রফল না, দেখেন প্রশ্নে কি বলছে, পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করুন। পুকুর পাড়, তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল কত হবে? আপনি বলবেন যে আপনার জমির যেই ক্ষেত্রফল অর্থাৎ 4800, এখান থেকে যদি আপনি পুকুরের ক্ষেত্রফল যেটা বের করছেন 3744, এটাকে বাদ দিয়ে দেন, তাইলে পাড়ের ক্ষেত্রফল পাবেন। কথা বুঝছেন? পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে কি করতে হবে? জমির যে ক্ষেত্রফল 4800, জমির ক্ষেত্রফল থেকে যখন আমরা পাড় বাদে পুকুরের ক্ষেত্রফলকে বাদ দিব, তখন আমরা পুকুর পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। সো এই 4800 থেকে যদি আমরা 3744-কে বাদ দিই, তাহলে আমরা এখানে পেয়ে যাব 1056 বর্গমিটার। 1056 বর্গমিটার হচ্ছে পুকুর পাড়ের ক্ষেত্রফল। বোঝা গেছে ভাই? বুঝতে পারছেন বিষয়টা? এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, ঠিক আছে। আমরা পরিমিতির উপরে আর একটা ক্লাস করব, আর একটা ক্লাস হইলে আমাদের পরিমিতি অংশটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।